টিম টিফিন বক্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য থাকছে প্রেমেন্দ্র মিত্রর লেখা গোয়েন্দা পরাশর বর্মার গল্প। প্রেমেন্দ্র মিত্রের জন্ম 1902 সালের বারাণসীতে। বাংলা সাহিত্যে সত্যিকারের বহুমুখী প্রতিভা যদি কেউ থাকেন তাহলে তার নাম প্রেমেন্দ্র মিত্র। কবি হিসাবে আত্মপ্রকাশ ঘটলেও ক্রমশ গল্প, উপন্যাস, রম্যরচনা, কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন তিনি। অন্যদিকে বাংলা চলচ্চিত্র জগতও তার মন বিনা বিচারেই রায় দিয়ে বসে থাকবে। দোলা দেবার মতোই মেয়ে, একবার দেখলে লুকিয়ে আরেকবার দেখতে ইচ্ছে করে। চেহারা, পোশাক, গড়ন, চলন সবকিছুতে চোখ ধাঁধানো কিছু না থাকলেও এমন একটা বিরল কিছু আছে যার জন্য আধ ঘন্টা ধরে ভ্যাপসা গরমে 50 জন সমব্যথীর সঙ্গে কিউ দিয়ে হাপিত্তেশ করে দাঁড়িয়ে থাকাটাও একটা খুব বড় শাস্তি বলে মনে হয় না। কিন্তু কিউয়ে দাঁড়িয়ে থেকে একটা উপস্থিতির উত্তাপ অনুভব করা এক কথা, আর বাসে উঠে সিটে বসে হঠাৎ চোখ টিপে ইশারা করা যে সাংঘাতিক ব্যাপার। পরাশর তাই করলো, আমাকে একেবারে স্তম্ভিত করে। মেয়েটি আমাদের দু মানুষ আগে উঠে আমাদের সামনে সিটে বসতে গিয়ে স্বাভাবিক কৌতূহলেই বোধহয় আমাদের দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তে পরাশরের সেই সর্বনাশা পাগলামি। আমার বুকের রক্ত তো হিম। মেয়েটি ফিরে দাঁড়িয়ে এক্ষুনি ওই মসৃণ সুগোল হাতের একটি চড় যদি না লাগায় তো অন্তত চিৎকার করে কিছু বললেই তো গেছি। এই বিদেশ বিভুঁয়ে অপরিচিতদের মধ্যে কেলেঙ্কারির তো আর কিছু বাকি থাকবে না। এক মুহূর্তের ব্যাপার, কিন্তু আমার মন সেই মুহূর্তে যাত্রীদের কাছে অপমান লাঞ্ছনা থেকে একেবারে থানা হাজত পর্যন্ত সবকিছু কল্পনা করে ফেলে। পূর্বজন্মের কি পুণ্য ফলে জানি না, সে যাত্রা কিন্তু বেঁচে যাই। মেয়েটি একটু ভ্রুকুটি করে মুখ ফিরিয়ে বসে পড়ে তার সিটে। আমার ধরে প্রাণ আসে এবং সেই সঙ্গে সংকল্প করি পরাশরের সঙ্গ এই বাস থেকে নেমেই বিষবৎ পরিত্যাগ করব। ঘটনাস্থল বোম্বে, এবং সেখানে কি কুক্ষণে যে পরাশরের সঙ্গে এমন অপ্রত্যাশিতভাবে দেখা হয়েছে তাই ভাবি। সম্পাদকদের এক সম্মেলনে আমেদাবাদ গেছিলাম। সেখান থেকে ফেরবার পথে বোম্বেতে 2-1 দিনের জন্য নেমেছিলাম একটু দেখে শুনে যাওয়ার জন্য। পরাশর বর্মার সঙ্গে আচম্বিতে দেখা হবার পর থেকে সব দেখাশোনা মাথায় উঠেছে। এখন কোন রকমে তার হাত থেকে ছাড়া পেলেই বাঁচি। না, এবারে কবিতা নয়, মনে হচ্ছে তার চেয়ে অনেক মারাত্মক ব্যাপার, প্রেম। প্রেম ছাড়া আর কিসে পরাশরের মতো বিচক্ষণ বুদ্ধিমান মানুষের কাণ্ডজ্ঞান ঘুচিয়ে দিয়ে তাকে এই সুদূর প্রবাসের শহরের যেখানে সেখানে নাকে দড়ি দিয়ে আহম্মকের মতো অনর্থক ঘুরিয়ে মারতে পারে। তা পরাশর ঘুরতে চায় ঘুরুক, তার সঙ্গে অমন আশ্চর্যভাবে দেখা না হয়ে গেলে আমায় তো আর এই শাস্তি ভোগ করতে হয় না। অথচ পরাশরকে প্রথম দেখে কি খুশিই না হয়েছিলাম। এদিক ওদিক ঘুরে সেদিন ব্যাক বের কজওয়ের ওপর একটু বেড়াচ্ছিলাম বিকেল বেলায়। অপরূপ জায়গা, দুদিকে সমুদ্রের নীল জল, আর মাঝখান দিয়ে পায়ে চলার পাথর বাঁধানো রাস্তা সমুদ্রের মাঝখান পর্যন্ত চলে গেছে। বোম্বের এই অঞ্চলে অনেকেই এখন সান্ধ্য ভ্রমণে আসে। সেদিন বাদলার হাওয়া একটু বেয়াড়া বলে ভিড়টা বুঝি একটু কম। কজওয়ের দুধারে বড় বড় পাথরের চাই। সমুদ্রের তলা থেকে এইসব কালো পাথরের চাই ফেলেই নাতি প্রশস্ত সেতু পথটি তৈরি। পথের মাঝে মাঝে সেই সব পাথরের চাইয়ের ওপর অনেকে আবার মাছ ধরতে বসে আছে। সেই অদ্ভুত ধরনের মাছ ধরা লক্ষ্য করবার জন্যই এক জায়গায় দাঁড়িয়েছিলাম। মাছ ধরবার জন্য ছিপ টিপ কিছু নেই, শুধু একটা লম্বা সুতোর এক প্রান্তে বড়শির সঙ্গে মোটা গোছের কিসের ভারী টোপ লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা যত দূর সম্ভব ছুঁড়ে ফেলে সুতো ধরে বসে থাকা। ধৈর্য অসীম চাই কিন্তু, কারণ কালে ভদ্রেও মাছ ওঠে কিনা সন্দেহ, তবে উঠলে একেবারে নাকি মোক্ষম, 10-20 সেরের কম নয়। আমার মতো আরো 2-4 জন কৌতূহলী দর্শক কাছে দাঁড়িয়েছিলেন, তাদেরই একজনের সঙ্গে মাছ ধরা নিয়ে আলাপ হচ্ছিল।
আলাপ হচ্ছিল অবশ্যই ইংরেজিতে। হঠাৎ তার মাঝে পরিষ্কার বাংলায় শুনলাম, মাছ না উঠলেই বা ক্ষতি কি? মাছ ধরার ছুতোয় সমুদ্রের হাওয়া তো খাওয়া যায়। অবাক হয়ে সামনের দিকে এবারে নেমে গেলাম। মাছ যিনি ধরছিলেন মাথায় মারাঠি টুপির জন্যই পেছন থেকে তাকে বাঙালি বলে চিনতে পারিনি। কাছে গিয়ে দেখি শুধু বাঙালি নয়, স্বয়ং পরাশর বর্মাই সুতো হাতে বসে আছেন। পরাশর আমার দিকে ফিরে মুখ টিপে একটু হেসে বললে, সম্পাদক সম্মেলনী বেশ ভালোই জমেছিল তাহলে। যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটা স্থগিত রেখে অবাক হয়ে জিজ্ঞেস করতে হলো, তুমি কি করে জানলে? বাহ, আরে কবিতা লিখি বলে কি খবরের কাগজটাও পড়ি না? কবিতার কথাটা পাছে আবার উঠে পড়ে এই ভয়ে তাড়াতাড়ি সে প্রসঙ্গ চাপা দিয়ে আসল প্রশ্নটা করলাম, কিন্তু তুমি এখানে কি করছো? মাছ ধরছি। আহা, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু হঠাৎ বোম্বেতে এসেছো কেন? মাছ ধরতে? মাছ ধরতে সেই বাংলাদেশ থেকে এই বোম্বেতে এসেছো? তা শখের জন্য মানুষ কি না করে। আর এ এক নতুন ধরনের মাছ ধরা তো। হেসে বললাম, ধরাটা কোথায়? এখনো একটাও ধরতে পেরেছো? না, তা পারিনি। তবে এ তো আর পুঁটি মাছ ধরা নয় যে ছিপ ফেলো আর তোলো। দোস্তুর মতো ধৈর্য দরকার, বুঝলে? আর আমি তো মাত্র 3 দিন হলো বসে আছি। কিছু দূরের আর এক ভদ্রলোককে দেখিয়ে পরাশর বললে, ওই যে উনি 7 দিন ধরে তপস্যা করছেন, তা জানো? কিছু দূরে জলের একেবারে প্রান্তে একটি বড় পাথরের চাঁইয়ের ওপর যে ভদ্রলোক মাছ ধরতে বসে আছেন তার দিকে এবার চেয়ে দেখলাম। শার্ট প্যান্ট পরা, সাধারণ চেহারা। কোন প্রদেশের লোক বোঝবার উপায় নেই। ধৈর্য যত অটলই হোক, একেবারে চুপ করে সুতো ধরে বোধহয় বসে থাকা যায় না। তিনি তখন সুতোটা গুটিয়ে নিয়ে টোপটা পরীক্ষা করে দেখছেন। তার ভাবগতিক দেখে বোঝা গেল মাছেরাও তার টোপ একটুও ঠোকরাতে আসেনি। মাছেদের প্রলুব্ধ করার জন্যই টোপের ওপর একটা শিশি থেকে কয়েক ফোঁটা কি যেন মাছেদের মুখরোচক চাটনি বোধ হয় তিনি ঢেলে সুতো ঘুরিয়ে দূরে ছুঁড়ে দিলেন। পরাশরের ধৈর্য কিন্তু অনেক বেশি ঠুনকো। হাতে সুতোটা একটা পাথরের উঁচু হয়ে ওঠা কোণে বেঁধে রেখে সে বলল, ধুস, চলো হে, পাড়াপড়শির সঙ্গে একটু আলাপ টালাপ করে আসা যাক। হয়তো মাছ ধরা নতুন কিছু প্যাঁচ ট্যাচ শিখলেও শেখা যেতে পারে। মাছ ধরা যাদের ধ্যান জ্ঞান তাদের মধ্যে যে প্রীতির অভাব নেই, পাশের ভদ্রলোকের কাছে গিয়ে দাঁড়াতেই তা বোঝা গেল। ভদ্রলোক করুণ একটু হেসে আপ্যায়িত করে ইংরেজিতে বললেন, আপনারও কিছু হচ্ছে না বুঝি? পরাশর হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আমার তো সন্দেহ হচ্ছে বোম্বাইয়ের সমুদ্রে মাছই আছে কিনা। ভদ্রলোক হেসে উঠলেন, বললেন, দাঁড়ান দাঁড়ান, বোম্বাইয়ের সমুদ্রের মাছকে অনেক সাধ্য সাধনা করতে হয়। কিন্তু তাতেও লাভ কি কিছু হয়? আপনি তো শুনলাম এখানকার পাথর কামড়ে 7 দিন ধরে পড়ে আছেন। কথা বলতে বলতে পরাশর যা করলো তাতে আমি একেবারে স্তম্ভিত। ভদ্রলোকের চারের শিশিটা পাশে একটি পাথরের খাঁজে রাখা ছিল। স্পষ্ট দেখলাম কথা বলবার ফাঁকে পরাশর সেই শিশিটি হঠাৎ নিঃশব্দে তুলে নিয়ে বেমালুম পকেটে পুরে ফেলল। এরপর দু একটা আজে বাজে কথা বলে পরাশর আমায় নিয়ে ওপরের রাস্তায় উঠে এসে হনহন করে পা চালালে। আমি তখনও পরাশরের কাণ্ড দেখে থ হয়ে আছি। পরাশরের সঙ্গ লাভের শাস্তি আমার সেই থেকে শুরু। তার হাতে একবার পড়বার পর আর ছাড়ান ছিলেন নেই। যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে উঠিয়ে নিজের আস্তানায় এনে তো তুললই, 2 দিন বাদে কলকাতা ফেরার টিকিটটাও ফেরত দিয়ে টাকা আদায় করে যাওয়ার পথ বন্ধ করলো। তারপর সারা দিন রাত বোম্বাই শহরে টোটো করে ঘুরে বেড়ানো। সেই ঘুরে বেড়ানোর মূলে যে প্রেম ঘটিত ব্যাপার থাকতে পারে
তাও কি আর প্রথমটায় বুঝেছি? বুঝলাম কদিন পরে। ঘুরে ফিরে একটি মেয়ের সঙ্গেই নানান জায়গায় দেখা হয়। সেদিন মেয়েটি বাসের লোককে ডেকে আমাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলেও বাস থেকে নামবার আগে বেশ একটু শিক্ষা দিয়ে গেল। কয়েক স্টপ বাদেই মেয়েটি নামবার জন্য উঠে পাশ দিয়ে যেতে যেতে আমাদের দিকে না চেয়েই অনুচ্চ হলেও বেশ স্পষ্ট গলায় বলে গেল, চোখ খারাপ হলে দাওয়াই দিলেই হয়, দাদর বাজারে পানের দোকানে পাবে। কথাটা এমন কিছু কটু হয়তো নয়, কিন্তু কথার জ্বালা তার বলার ভঙ্গিতে। মনে হোক না হোক গলার স্বরে যেন বিছুটির বিষ। তাতেও কি পরাশরের লজ্জা আছে? শুধু লজ্জা শরমের মাথাই সে খায়নি, নিজের মাথাটিও তার বেশ খারাপ হয়েছে বুঝলাম যখন মেয়েটি নেমে যাওয়ার কিছুক্ষণ পরে আর এক স্টপে নেমে সে আমায় সত্যি সত্যি দাদর বাজারে টেনে নিয়ে চলল নাছোড়বান্দা হয়ে। আরে তুমি কি পাগল হলে নাকি পরশর? আমি প্রবল আপত্তি জানালাম বটে, কিন্তু বৃথাই। পরাশর হেসে বললে, বা চোখের দাওয়ায় খুঁজতে হবে না, এরপর দেখা হলে নইলে জবাব দেব কি? এরপর যা হলো তাতে হাসবো না কাঁদবো ভেবেই পাই না। দাদর বাজারে পানের দোকান তো একটা নয়, পরপর একটা করে পানের দোকানে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, বলছিলাম চোখের ওষুধ আছে? দোকানদারেরাও বেকুব, কেউ হাসে, কেউ বা কড়া কথা শুনিয়ে দেয়। এটা দাওয়াইখানা নয়। শেষে এক দোকানি পরশরের মাথার অবস্থাটা বোধহয় অনুমান করে একটু মুচকি হেসে বলে, আছে বই কি সেটজি? বলে রাখা উচিত বোম্বাইয়ের লোকের কাছে সবাই শেঠজি। সাপ ব্যাং যা হোক কিছু একটা, কিংবা হয়তো খানিকটা পানের মশলাই একটা কাগজে মুড়ে পরাশরের হাতে দিয়ে দোকানি বললে, বহুত আচ্ছা দওয়াই সেটজি, চোখে দিলে সবকিছু একদম সাফ দেখা যাবে। দাম 1 রুপিয়া। পরাশর নগদ একটি টাকা দিয়ে সত্যি সত্যিই নিলে সেই পুরিয়া। এরপর পরাশরকে পরিহার করলে দোষ হয়তো কিছু হতো না, কিন্তু হাজার হোক বন্ধু লোক, তাকেই অপ্রকৃতিস্থ অবস্থায় ছেড়ে যাই বা কি করে? এই কাহিনী যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝেছেন প্রথম আলাপের পর বন্ধুত্ব আমাদের এতদিনে বেশ প্রগাঢ় হয়ে এসেছে। আপনি নেমে এসেছে তুমির অন্তরঙ্গতায়। পরাশরকে তাই ছেড়ে যেতে পারলাম না, কিন্তু তার এ রোগ সারাবার জন্য কি না করলাম কদিন। গোয়েন্দাগিরি তার শখ, হয়তো রহস্য রোমাঞ্চের খবর পেলে মনটা তার অন্যদিকে ফিরতে পারে ভেবে বেছে বেছে খবরের কাগজ থেকে রোজ গরম গরম রহস্যজনক ও যাকে বলে চাঞ্চল্যকর যা কিছু খবর পেলাম তাকে শোনাতে ত্রুটি করলাম না, কিন্তু ভবি ভোলবার নয়। বোম্বাইয়ে বিরাটগড়ের বিধবা রানীর অমন যে অমূল্য হীরা লোপাট হবার রহস্যে সারা শহর তোলপাড়, তা শুনেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। হারিয়েছে নাকি একটা হিরে, ও হিরে টিরে থাকলেই হারায় বললে সে উদাসীন ভাবে। আরে এমনি হিরে টিরে নয়, এমন একটি হিরে সারা দুনিয়ায় যার জোড়া খুব কম আছে। তাতেই বা হয়েছে কি? রানী তো বিধবা, সে হিরে নিয়ে করবে কি? ও থাকলেও যা, গেলেও তাই। গেলেও তাই? বেশ একটু রেগেই বললাম, বিরাটগড়ের অবস্থা এখন কাহিল। আগের রাজা যা পেয়েছেন উড়িয়ে পুড়িয়ে গিয়েছেন, এখন যিনি দেওয়ান তিনি কাজের লোক হয়েও সব দিক সামলাতে হিমশিম খাচ্ছেন। তার উপর দিনকালও বদলেছে, প্রজাদের উপর জুলুম করে তো আর কিছু আদায় হয় না। এখন অন্য রাস্তা বার করতে হয় আয় বাড়াবার। বিরাটগড়ে মস্ত একটা কয়লার খনির সন্ধান মিলেছে, কিন্তু তা চালু করতে তো টাকা চাই। রানী তাই দেওয়ানকে নিয়ে বোম্বাইয়ের জহুরিদের কাছে এই হিরে, অন্য দামি গয়না আর পাথর টাথরের সঙ্গে বিক্রি করতে আসছিলেন। সবকিছুর মধ্যে হিরেটাই খোয়া গেছে। এত যে বুকে মরলাম, পরাশর তাতে একটু কান দিয়েছে কিনা তাই সন্দেহ। এক মনে সে খবরের কাগজের ফিল্মের পাতাটাই দেখছে। হঠাৎ আমার দিকে পাতাটা এগিয়ে দিয়ে বললে, দেখো তো হে, তার ছবি মনে হচ্ছে না?
সিনেমার পাতা ভর্তিই তো নানান ছবিতে। কার ছবির কথা পরশর বলতে চাইছে বুঝলেও তার কোনো চিহ্নই সেখানে দেখতে পেলাম না। একটু বিদ্রুপের সঙ্গে তাই বললাম, এ সবই তো বড় বড় নামকরা অভিনেতা অভিনেত্রীর ছবি। তোমার তিনি যদি মেকআপে এতখানি বদলে গিয়ে থাকেন তাহলে অবশ্য আলাদা কথা। না হে না, ওই বড় ছবিগুলোর কথা বলছি না। এই যে গ্রুপ ছবিটার পেছনের ওই মেয়েটিকে লক্ষ্য করে দেখো, সেই বলে মনে হচ্ছে না? খবরের কাগজে ধাবড়া করে ছাপা 10-12টি মেয়ে পুরুষের একটি পার্টির ছবি। বললাম, হতে পারে, কিন্তু তোমার মতো দিব্য দৃষ্টি না থাকলে ওই ছবি থেকে কাউকে আলাদা করে চেনা সম্ভব নয়। কেন সম্ভব হবে না? তুমি যে ভালো করে মেয়েটিকে লক্ষ্যই করনি। পরশর বেশ ক্ষুণ্ণ। বললাম, তা তোমার মতো ধ্যান জ্ঞান করিনি তা সত্যি। এখন ছবিটা রেখে এই হারানো হীরের বৃত্তান্তটা একটু শুনবে? হ্যাঁ হ্যাঁ, বলো না, শুনবো না কেন? শোনার আগ্রহ যে পরশরের কত তা তার কথার ধরনেই বোঝা গেল। তবু তার মনটাকে যদি একটু ফেরাতে পারি সে চেষ্টা করতে ছাড়লাম না। কি করে যে কখন হিরেটা খোয়া গেছে তাই এক দুর্ভেদ্য রহস্য। এয়ার কন্ডিশন কোচে মাঝখানে দরজাওয়ালা পাশাপাশি দুটো কুপেতে রানী সাহেবা, দেওয়ান আর তার ভাইকে নিয়ে বোম্বে এসেছেন। এক কামরায় একলা রানী, আর পাশের কামরায় দেওয়ান আর তার ভাই। দেওয়ানের কাছেই গয়না তালা দেওয়ার বাক্স। এক মুহূর্তের জন্য তিনি সেটা অসাবধানে কোথাও ফেলে রাখেননি বলেছেন। বাথরুমে যেতে হলেও রানীর কাছে জিম্মা রেখে তবে গেছেন। ট্রেনে তো কড়া পাহারা ছিলই। হিরেটা খুব বেশি টাকায় বিমা করা বলে বিমা কোম্পানির ঝানু দুজন গোয়েন্দা ভিক্টোরিয়া টার্মিনাসে নামার পরেও ওদের সঙ্গে ছায়ার মতো লেগে থেকেছে। সাহেব আর গয়নার বাক্স নিয়ে গোলমাল কিছু একটা হতে পারে জানিয়ে বিমা কোম্পানির বোম্বের হেড অফিসে একটা উড়ো চিঠি আসতে তাদের সাবধানতা একটু বেশি। যে নামকরা হোটেলে রানী সাহেবা গিয়ে উঠেছেন সেখানকার ভল্টে হিরে জহরতের বাক্স জমা দেওয়ার পরও তারা পাহারাতে ঢিল দেয়নি। হোটেলে লোক তো রেখেইছে, দেওয়ান আর রানী সাহেবার ভাই যশবন্ত দেওকেও আলাদা আলাদা গোয়েন্দা দিয়ে চোখে চোখে রাখতে দ্বিধা করেনি। তারা বিশেষ কোথাও যাননি, তবু যেখানে গেছেন যা কিছু করেছেন সব কিছুর ওপর তারা লক্ষ্য রেখেছে। কিন্তু এত বজ্র আঁটুনি সত্ত্বেও কোথায় ফসকা গেড়েছিল কে জানে। পরের দিন নামকরা জহুরিদের একজন হোটেলে হিরে জহরতগুলো পরীক্ষা করতে এসেছেন। ভল্ট থেকে গয়নার বাক্স বার করে তার সামনে খোলার পরে দেখা গেছে সবকিছুর মধ্যে আসলে হিরেটাই নেই। তক্ষুনি পুলিশে খবর গেছে। পুলিশের লোক এসে কাউকে রেয়াত করেনি। সন্দেহটা দেওয়ান আর যশবন্ত দেওয়ার উপরেই পড়া স্বাভাবিক। তাই রানীর হোটেলের সুইট থেকে দেওয়ানের আর যশবন্ত দেওয়ের কামরা সব তন্ন তন্ন করে তারা খুঁজেছে। কামরাগুলোতে খোঁজবার কারণ এই যে হিরেটা হোটেলের মধ্যে ছাড়া আর কোথাও রাখা অসম্ভব। বোম্বাইয়ে সকালে এসে পৌঁছবার পর একদিনের মধ্যে সামান্য একটু আদ্রু রাস্তাঘাটে বেড়ানো ছাড়া দুজনের কেউই একটা দোকানে কি রেস্তোরাঁয় পর্যন্ত ঢোকেননি। আর রাস্তাঘাটে একটু যা বেরিয়েছেন তাতেও বিমা কোম্পানির গোয়েন্দাদের চোখের আড়াল হতে পারেননি কখনো। সুতরাং হিরে যদি তাদের কেউ সরিয়ে থাকেন তাহলে হয় নিজের কাছে, নয় নিজের কামরায় কোথাও লুকিয়ে রেখেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, হিরে কোথাও পাওয়া যায়নি। দেওয়ান ও যশবন্ত দেও স্বেচ্ছায় পুলিশকে নিজেদের পোশাক আশাক খানা তল্লাশি করতে দিয়েছেন। রানীর সুইটে যখন দুজনের যাতায়াত আছে তখন পাছে রানীর অজান্তে সেখানে হিরে কেউ লুকিয়ে রেখে থাকে সেই ভয়ে সে কামরাগুলোও খুঁজতে কিছু বাকি রাখা হয়নি। কিন্তু সব খোঁজাখুঁজি বৃথা। হিরেটা যেন সত্যি হাওয়া হয়ে গেছে। পুলিশের সন্দেহ দেওয়ানের ওপরেই একটু বেশি, কারণ বাক্সটা তার কাছেই ছিল। কিন্তু রানী সাহেবা ও যশবন্ত দেও দুজনেই দেওয়ানের হয়ে সাফাই গিয়েছেন। যশবন্ত দেও জানিয়েছেন যে ট্রেনে সারাক্ষণ তিনি দেওয়ানের সঙ্গে ছিলেন। বাক্সটা কাছে রাখলেও খোলবার কোনো চেষ্টা যে তিনি করেননি
যশবন্ত তা হলফ করে বলতে পারেন। যশবন্ত সম্বন্ধেও দেওয়ানের সেই রকম সাফাই। যশবন্তকে কোনো সময় বাক্সটা ছুঁতে পর্যন্ত দেওয়ান দেখেন। দেওয়ান ও যশবন্ত পরস্পরের এই সাফাই একটু অদ্ভুত, কারণ দুজনের মধ্যে যে কোনো সদ্ভাব নেই পুলিশ তা জেনেছে। যশবন্ত রানীর আদরের ভাই, বোম্বেতে কিছুদিন থেকে ফিল্মের ব্যবসায় নেমেছে। দেওয়ান সে ব্যবসায় কোন রকম সাহায্য দিতে বিরাটগড়ের স্বার্থের খাতিরেই নাকি নারাজ। আর যশবন্তের মত হলো স্বার্থটা বিরাটগড়ের নয়, দেওয়ানের নিজের। বিধবা রানীকে ভালো মানুষ পেয়ে তিনি নাকি 2 হাতে চুরি করছেন। তবু বীমা কোম্পানিকে ফাঁকি দেওয়ার জন্য রানী সাহেবা, দেওয়ান আর যশবন্ত মিলে ষড়যন্ত্র করেছেন, এমন আজগুবি কল্পনাও যদি করা যায় তাহলেও ব্যাপারটার কোনো মানে হয় না। কারণ হিরেটা তাহলে গেল কোথায়? হিরেটা যেখানে হোক ফেলে দিয়ে শুধু বীমার টাকাটা আদায় করায় তো কোনো লাভ নেই কারোর। বীমার পরিমাণ বেশি হলেও হিরের দামের চেয়ে কম। সুতরাং হিরেটা যদি কেউ নিয়ে থাকে তাহলে লুকিয়ে পরে বেচবার উদ্দেশ্যেই নিয়েছে, কিন্তু লুকিয়ে রাখবার কোনো উপায়ই কারো ছিল বলে দেখা যাচ্ছে না। পরাশর আমার হাত থেকে খবরের কাগজের সিনেমার পাতাটা আবার টেনে নিয়ে কি বলতে যাচ্ছিল, তাকে বাধা দিয়ে বললাম, রহস্যের এইখানেই শেষ নয়। হিরেটা যে সত্যি হাওয়ায় মিলিয়ে যায়নি তার প্রমাণও পাওয়া গেছে। পরশু রাত্রে একজন জহুরি সেটা সচক্ষে দেখেছে বলে পুলিশকে জানিয়েছে। নামজাদা না হলেও সে হিরে জহরতের বেশ বড় কারবারি। রাত্রে দোকান বন্ধ করে সে কাছেই তার ক্যাডেল রোডের বাড়ি পর্যন্ত রোজ হেঁটেই যায়। পরশু রাত্রে নিয়ম মতো হেঁটে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি নির্জন জায়গায় মাথায় পাগড়ি বাঁধা, সাদা গোঁফ দাড়ি সমেত একটি বুড়ো গোছের লোক তাকে দাঁড়াতে ইশারা করে। তারপর কাছে এসে সরাসরি জিজ্ঞেস করে একটা অমূল্য চোরাই হিরে সে অর্ধেক দামে নিতে রাজি কিনা। জহুরি ঘুঘু লোক, সে তাকে হেসে বলে, হিরে তো আর রাস্তাঘাটে ছড়াছড়ি যাচ্ছে না যে চোরাই বললেই অমূল্য হয়ে উঠবে। বৃদ্ধ লোকটি তখন তাকে একটি রাস্তার আলোর নিচে টেনে নিয়ে গিয়ে হাতের মুঠো খুলে সত্যিই এক আশ্চর্য হিরে দেখা। জহুরি খবরের কাগজে বিরাটগড়ের হিরে চুরির কথা আর তার বর্ণনা পড়েছে। সে সন্দিগ্ধ হয়ে উঠলেও মনের ভাব গোপন করে বলে, হিরেটা তার ভালো করে পরীক্ষা করা দরকার, সুতরাং বৃদ্ধ যদি তার বাড়িতে একবার আসেন তাহলে ভালো হয়। বৃদ্ধ তাতে একটু হেসে জানায়, ওসব চালাকির চেষ্টা বৃথা। চোরাই হিরে কিনে যদি দাও মারতে চায় তাহলে জহুরিকে এমন রাস্তাতেই সেটা কিনতে হবে। তাকে একটা রাত্রি ভাববার সময় দেওয়া হচ্ছে, পরের দিন সে তার দোকানে আবার ফোন পাবে এবং কিনতে রাজি থাকলে কোথায় কত টাকা নিয়ে যেতে হবে তাও জানাতে পারবে। জহুরি ভয়ে ভয়ে পুলিশকে সেই রাত্রেই সব কথা জানায়। পরের দিন অবশ্য কেউ তাকে ফোন করেনি। পুলিশ কিন্তু এ ব্যাপারের পর আরো তৎপর হয়ে উঠেছে। জহুরি পুলিশকে বৃদ্ধের চেহারার যা বর্ণনা দিয়েছে, মাথায় পাগড়িটা বাদে তা প্রায় দেওয়ানের সঙ্গে মিলে যায়। দেওয়ানের কামরা নতুন করে সন্ধান তো তারা করেছেই, যশবন্তদেওকেও রেহাই দেয়নি। কিন্তু ভোজবাজিতে হঠাৎ দেখা দিয়ে হিরেটা আবার তেমনই লোপাট হয়ে গিয়েছে। এতক্ষণ আমার কথাগুলো অন্তত ধৈর্য ধরে শোনার জন্য আশা হচ্ছিল পরশরকে বুঝে একটু কৌতূহলী করতে পেরেছি, কিন্তু তার পরের কথাতেই সে ভুল ভাঙল। এত কথার পরে ক্লান্তভাবে হাই তুলে সে শুধু বললে, বাহ, ভারী মজার ব্যাপার তো। তা তুমি এত সব জানলে কি করে? চোটে উঠে জানালাম, জানলাম এই খবরের কাগজেই। গোয়েন্দা গল্প হার মানে লেখাটার অমন 3 কলম টানা জলজলে শিরোনামটা তোমার চোখেই পড়লো না? পড়বে কি করে, শুধু সিনেমার পাতায় মুখ গুঁজে থাকলে? বিন্দু মাত্র লজ্জিত না হয়ে পরশর বললে, ভালো কথা মনে করিয়ে দিয়েছ।
আজ এখানকার একটা স্টুডিওতে শুটিং দেখতে যাব, বুঝলে? একটা অনুমতি জোগাড় করেছি। এবার তার দিকে যে হতাশার দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কি করা যায়। শুটিং দেখতে যেতেই হলো তার সঙ্গে শেষ পর্যন্ত। গিয়ে দেখলাম যা অনুমান করেছিলাম। শুটিং দেখার অত আগ্রহের কারণ ঠিক তাই, অর্থাৎ সেই মেয়েটিও সেখানেই আছে। প্রকাণ্ড ফ্লোরে বিরাট এক হলঘরের বোম্বাই মার্কা সেট পড়েছে। সাজ সরঞ্জাম আসবাবপত্র দেখে বোঝা যায় একটা ভোজ সভাগোছের দৃশ্য তোলা হবে। মেয়েটি সেই সাজা অতিথি অভ্যাগতদের একজন। আমাদের মতো দর্শক আরো অনেকেই এসেছে। ভিড়ের মধ্যে কে দর্শক কে অভিনেতা বোঝা কঠিন, এক মুখে রংচং ছাড়া। অবশ্য ভিড় বাড়াবার ফালতু অভিনেতাদের সকলের মুখে আবার রং দেবার দরকারও হয়নি। শুটিং দেখা একই বিরক্তিকর ব্যাপার, তার উপর পরাশরের বেয়াড়া দুঃসাহসে আর বেহায়াপনায় ওখানে থাকা একেবারে অসহ্য হয়ে উঠল। ক্যামেরাম্যান সেটের আলো সাজাতে ব্যস্ত, মেয়েটি এদিক ওদিক ঘোরাফেরা করছে মাঝে মাঝে। পরাশরও নির্লজ্জের মতো চেষ্টা করছে তার কাছাকাছি থাকবার। যা ভয় করেছিলাম তাই হলো। মেয়েটি হঠাৎ একবার ফিরে দাঁড়ালো ভ্রুকুটি করে। আপনি? আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। মনে মনে আমি দুর্গা নাম জপ করা শুরু করেছি তখন, কিন্তু পরাশর অম্লান বদনে এক মুখ হেসে বললে, তা দেখার আশ্চর্য কি, বোম্বাই আর এমন কি বড় শহর বলুন? বড় না হতে পারে, কিন্তু বোম্বাই বড় বেয়ারা শহর, তা ভুলে যাবেন না। অবজ্ঞা ভরে আমাদের দিকে চেয়ে ভ্যানিটি ব্যাগটা খুলে মুখে পাউডারের প্যাডটা বুলোতে বুলোতে মেয়েটি আবার বললে, এখানে ওষুধে যাদের চোখ সারে না, কানার মতো তারা গাড়ি চাপাও পড়ে। কথাটা বলেই মেয়েটি চলে যাচ্ছিল, কিন্তু পরাশর এবার পাগলামি চূড়ান্ত করে বসলো। শুনছেন দেবী? বলে পেছন থেকে ডেকে হঠাৎ পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে বলল, আপনার ব্যাগ থেকে এটা পড়ে গিয়েছিল, দেখতে পাননি বোধ হয়। মেয়েটির অবাক হওয়ার পর্যন্ত কোনো লক্ষণ দেখা গেল না। নোটটা পরাশরের হাত থেকে নির্বিকার ভাবে নিয়ে সে ব্যাগের মধ্যে রেখে চলে গেল। এটা কি হলো পরাশর? রাগে আগুন হয়ে আরো কিছু তাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু বলা আর হলো না। ইতিমধ্যেই মেয়েটি ফিরে এসে নোটটা ঘৃণা ভরে ডেলা পাকিয়ে পরাশরের দিকে ছুড়ে দিয়ে যতদূর সম্ভব গলায় বিষ ঢেলে বললে, নোটটা আপনারই মনে হচ্ছে, কারণ এরকম জাল নোট আমার ব্যাগে থাকে না। মেয়েটি চলে গেল। দু একজন যারা কাছে ছিল তারা ব্যাপারটা ভালো না বুঝলেও হেসে উঠল। এই চরম অপমানের পরেও পরাশরকে হয়তো সেখান থেকে নড়ানো যেত না, কিন্তু হঠাৎ দূর থেকে এক ভদ্রলোককে হাসি মুখে আমাদের দিকে ভিড়ের ভেতর দিয়ে এগিয়ে আসতে দেখা গেল। পরাশর সেই মুহূর্তেই আমাকে সবেগে টেনে নিয়ে একেবারে ফ্লোর থেকে স্টুডিওর গেটের বাইরে ছুট। গেটের বাইরে পৌঁছে অবাক হয়ে বললাম, কি হলো কি? হঠাৎ ভূত দেখলে নাকি? প্রায় তাই। পরাশরের জবাবটার সঙ্গে সঙ্গেই ব্যাপারটা আমার কাছে খানিকটা পরিষ্কার হয়ে গেল। ভদ্রলোককে তখন আমি চিনতে পেরেছি। মনে পাপ থাকার দরুন পরাশর অবশ্য চিনেছে একবার দেখা মাত্রই। হেসে বললাম, কিন্তু অত ভয় পাওয়ার তো কিছু ছিল না। ভদ্রলোকের মনে কিছু থাকলে এমন হাসি মুখে আমাদের দিকে আসতেন। পরাশর এবার অন্তত আমার যুক্তিটা স্বীকার না করে পারল না। লজ্জিত ভাবে বললে, তাও তো বটে। যাক, ভদ্রলোক আমাদের উপকারই করেছেন। ওকে না দেখলে তো এই স্টুডিও ছেড়ে আর আসতে না। কিন্তু ওই মেয়েটির পিছু ধাওয়া করতে গিয়ে কোথায় এসেছিলে তা বোধহয় জানো না। পরাশর অবাক হয়ে বললে, কোথায় আবার? স্টুডিওতে শুটিং দেখতে। কিন্তু কিসের শুটিং তা তো জানো না। এ হচ্ছে ওই বিরাটগড়ের রানীর ভাই যশবন্ত দেবেরই ছবি। ছবির নামও আবার অনমোল হীরা, অর্থাৎ
অমূল্য হীরা। আমরা চিনি না, কিন্তু বুড়ো দেওয়ানও নাকি আজ এখানে উপস্থিত আছে। তাই নাকি? তুমি জানলে কি করে? তুমি যখন মেয়েটির পেছনে ছুটে বেড়াচ্ছ, তখন একজনকে জিজ্ঞেস করে সব জানলাম। বিরাটগড়ের রহস্যটা আমাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে যেন। পরাশর ওই উস্কানিতেও কোনো সাড়া দিল না। এর পরের কয়েকটা ব্যাপার যা ঘটল তা আমার কাছে অন্তত কল্পনাতীত। প্রথমত, স্টুডিও থেকে ফেরার পথে সেই রাত্রে মেয়েটির অভিশাপ প্রায় ফুলেই যাচ্ছিল। ব্যান্ড্রা স্টেশনে নেমে একটুখানি হেঁটে গেলেই ঘোড়বন্দর রোডের ওপর আমাদের বাসা। কোনো এক বন্ধু কাজের খাতিরে বাইরে যাবার দরুন পরাশর বাসাটি খালি পেয়েছে কদিনের জন্য, আমাকেও এনে তুলেছে তাই। স্টেশন থেকে বেরিয়ে ঘোড়বন্দর রোডে পড়ে রাস্তাটা পার হতে যাচ্ছি, এমন সময় পরাশরের হ্যাঁচকা টানে একেবারে রাস্তার ধারে খানার মধ্যে প্রায় মুখ থুবড়ে পড়ি আর কি। সেই মুহূর্তেই বিদ্যুৎ বেগে একটা গাড়ি একেবারে আমাদের গা ঘেঁষে যেভাবে বেরিয়ে গেল, তাতে বুঝলাম পরাশরের টান দিতে একটু দেরি হলেই আমাদের আর চিহ্ন থাকতো না। খানা থেকে উঠে জামা কাপড়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বললাম, গাড়িটার মজা দেখেছ? অন্তত দেয়নি, সামনে পেছনে একটা আলোও নেই। পরাশরের জবাবটা যেন একটু অদ্ভুত। বললে, আলো থাকলে কি রাস্তা ভুল হয়? অদ্ভুত পরাশরের পরের দিনের কাণ্ড কারখানাও। পরের দিন সকালে খবরের কাগজ খুলতেই বিরাটগড়ের খবরটা চোখে পড়ল। বড় বড় শিরোনাম দিয়ে খবরটা ছাপা হয়েছে। বিরাটগড়ের হীরক চুরির দায়ে দেওয়ান গ্রেপ্তার। পরাশরকে খবরটা শোনাবো ভাবছি, হঠাৎ ভেতরের ঘর থেকে একেবারে সেজেগুজে তৈরি হয়ে এসে সে বলল, চলো, এখনই বেরোতে হবে। সে কি, এই সকালে কোথায় যাব আবার? প্রশ্ন করো না। যেতে যদি চাও তো গায়ে জামাটা শুধু চড়িয়ে চলে এসো। কিন্তু আমি একটু বাধা দেওয়ার চেষ্টা করলাম। দেখেছো আজকের খবরটা? দেখেছি, গম্ভীরভাবে বললে পরাশর। আমরা বিরাটগড়ের রানীর হোটেলেই যাচ্ছি। বিরাটগড়ের রানী সাহেবের সঙ্গে দেখা করতে চাই। বোম্বের সবচেয়ে নামজাদা হোটেলের লবিতে ঝকঝকে তার কাউন্টারে বসে নিখুঁত পোশাক পরা হোটেলের ক্লার্ক অবজ্ঞা ভরে একবার আমাদের চেহারা পোশাকের উপর চোখ বুলিয়ে তাচ্ছিল্য ভরে জানালে, তাই নাকি? রানী সাহেবা তো কারোর সঙ্গে বিনা অ্যাপয়েন্টমেন্টে দেখা করেন না। জবাবে পরস্পর একটা কার্ড বার করে তাতে কি লিখে তার হাতে দিতেই কিন্তু যেন ভোজবাজি হয়ে গেল। হোটেল ক্লার্ক শশব্যস্ত হয়ে তৎক্ষণাৎ ফোনে রানী সাহেবা সুইটের সঙ্গে যোগাযোগ করে জানালে, রানী সাহেবার সেক্রেটারি ও সঙ্গিনী এক্ষুনি নেমে এসে আমাদের নিয়ে যাবেন। কয়েক মিনিট বাদেই যিনি লিফটে নেমে এলেন তাকে দেখে তো আমি অবাক। আর কেউ নয়, সেই মেয়েটি। মেয়েটি আমাদের দিকে এগিয়ে আসার পর হোটেল ক্লার্ক তার হাতে পরাশরের কার্ডটা দিয়ে বলল, এরাই? হ্যাঁ, রানী সাহেবের সঙ্গে দেখা করতে চান। মেয়েটির মুখে গোড়া থেকেই একটু যেন বিদ্রুপের হাসি। কার্ডটা পড়েও তার কোনো পরিবর্তন হলো না, শুধু আসুন বলে লিফটের দিকে সে এগিয়ে গেল। লিফটে উঠতে উঠতে সে একবার শুধু রহস্যময় ভাবে একটু হেসে বললে, চোখের দোষে গাড়ি চাপা তাহলে পারেননি? পরাশর তেমনি হেসে জবাব দিলে, না, জাল নোট আমাদের বাঁচিয়েছে। 3টে আলাদা কামরা নিয়ে তেতলায় রানী সাহেবা সুইট। রানী সাহেবা আমাদের অপেক্ষায় আগে থাকতে তার অভ্যর্থনা ঘরে বসে আছেন দেখলাম। একটি সুপুরুষ পাজামা পরা ভদ্রলোকও সেখানে দাঁড়িয়ে। চেহারা দেখেই রানী সাহেবের ভাই যশবন্ত দেও বলে মনে হলো। রানী সাহেবা আমাদের নমস্কারের উত্তরে প্রতি নমস্কার করে একটু বিস্মিতভাবেই আমাদের লক্ষ্য করে বললেন, বসুন। পরাশর ও আমি বসলাম। রানী সাহেবা একটু বিমূঢ় ভাবেই বললেন,
আপনারা যা বললেন শুনলাম, তা বিশ্বাস করা শক্ত। তবু আপনাদের কথা যদি সত্যি হয়, তাহলে আমার কাছে না এসে পুলিশকে জানালেই তো পারতেন। তা পারতাম, তবু মনে হলো আপনাকে জানানোই আগে উচিত। ঘরের অপর ভদ্রলোক এবার রানী সাহেবার দিকে চেয়ে বললেন, তাহলে আমি এখন চলি দিদি? না, যাবেন না যশবন্তজি। আপনিও না মিস মলি, আপনাদেরও থাকা দরকার। মিস মলি কিছু না বলে ফিরে দাঁড়ালেন। যশবন্তেও একটু হেসে বললেন, আমার থেকে লাভ কি? তাছাড়া আমার একটু কাজও আছে। সেই কাজটাই আপনাকে করতে দিতে চাই না। অবশ্য করা সম্ভবও নয়। তার মানে? যশবন্তেও বিস্মিতভাবে প্রশ্ন করলেন। মানে সবই বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে রানী সাহেবা, আপনি একটু পুলিশকে ফোন করুন। পুলিশকে ফোন করব? কি জন্য? দেওয়ানজিকে ছেড়ে দেওয়ার জন্য। রানী সাহেব এবার হেসে ফেললেন। আমি বললেই পুলিশ ছেড়ে দেবে? হ্যাঁ, দেবে, যদি আপনি বলেন হারানো হিরেটা পাওয়া গেছে। রানী সাহেবের মুখে এবার স্পষ্ট বিরক্তি দেখা গেল। সেটা গলার স্বরেও গোপন না করে বললেন, এসব আজেবাজি কথায় নষ্ট করার মতো সময় আমার নেই, মাফ করবেন। রানী সাহেবা সাক্ষাৎকার শেষ হয়েছে বুঝিয়ে উঠবার উপক্রম করলেও পরাশর সমানভাবে বসে থেকে গম্ভীরভাবে বললে, এখনই উঠবেন না। আজে বাজে কথা বলছে কিনা আপনার ভাইকেই জিজ্ঞাসা করুন। আমাকে? যশবন্ত এবার একটু রেগেই বললেন, আমি আপনার সাক্ষী নাকি? পরাশর হাসল। সাক্ষী না হলে যে আসামি হতে হয়, তার চেয়ে হিরেটা পাওয়া গেছে বলাই ভালো নয় কি? সে কথা আমি বলতে যাবো কেন? হিরের আমি কি জানি? যশবন্ত এবার বিদ্রুপের হাসি হেসেই বললেন, আমার কাছে হিরে থাকলে বীমা কোম্পানির গোয়েন্দা আর পুলিশের নজর এড়িয়ে থাকতে পারতাম। আর হিরে আমি রাখবো কোথায়? সেটা একটা সমস্যা বটে। বলে হঠাৎ পকেট থেকে পরাশর যে সরু শিশিটা বার করলো, সেটা দেখেই আমি চিনলাম। মনে হলো যশবন্তেও এক মুহূর্তের জন্য যেন একটু বিচলিত হলেন। শিশিটা 2 আঙুলে তুলে ধরে পরাশর আবার বললে, দেখুন তো, এটা দেখে কিছু হদিশ পান কিনা। যশবন্ত ভ্রুকুটি করে বললেন, ওটা আবার কি? পাগলামিরা জায়গা পাননি? আমারও মনের কথাটা তখন প্রায় তাই, কিন্তু পরাশর অবিচলিত ভাবে হেসে বললে, পাগলামি মনে হচ্ছে না? তারপর হঠাৎ পকেট থেকে সে যা যা বার করলো তাতে আমি একেবারে হতভম্ব। তার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে আর সন্দেহ না করে উপায় নেই। তার পকেট থেকে বেরোলো চোখের দাওয়াই বলে দাদার বাজারে সেই পানওয়ালার দেওয়া কটা পুরিয়া আর সেই পাকানো দোমড়ানো নোটটা। পুরিয়াগুলো খুলতে খুলতে পরশর হেসে বললে, আপনি বুদ্ধিমান লোক যশবন্তজি, কিন্তু ডালে ডালে ঘুরলেও পাতায় পাতায় কেউ থাকতে পারে, এইটুকু শুধু ভাবতে পারেন। আপনি কবে, কোথায় গেছেন, কার সঙ্গে কখন দেখা করেছেন, সব খবরই আমি রেখেছি। প্রথম দিন বীমা কোম্পানির গোয়েন্দা আপনার পেছনে লেগে থাকলেও দোষের কিছু দেখতে পায়নি। না পাওয়াই স্বাভাবিক। আপনি একটু একা একা হাওয়া খেয়ে বেরিয়েছেন মাত্র। দোকানে, রেস্তোরাঁতে পর্যন্ত ঢোকেননি। কোথাও দাঁড়িয়ে 2 মিনিট কারো সঙ্গে কথা বললেও কারো হাতে কিছু চালান করেননি। কেউ তাই কিছুই সন্দেহ করেন। এই শিশিই আপনার অস্ত্র, কিন্তু এই শিশিই হলো আপনার কাল। শিশিটা চুরি যাওয়ার খবর পাওয়ার পর থেকেই আপনি সন্দিগ্ধ হয়ে ওঠেন। কি যাতা আপনি বকছেন? যশবন্তেও এবার বেশ ক্ষিপ্ত। কোথায় আপনি এসেছেন তা ভুলে যাচ্ছেন। ভালোই ভালোই এখনই বিদায় না হলে আমি পুলিশ ডাকবো। বেশ, তাই ডাকুন তাহলে, আমার পরিশ্রমটা বেঁচে যায়। বলে পরশর হাসল।
জসবন্তির কিন্তু পুলিশ ডাকবার কোনো উৎসাহ দেখা গেল না আর। রানী সাহেবাই এবার বললেন, আপনি কি বলতে চান? কি হিরেটা যে জসবন্তের কাছে আছে তার প্রমাণ কি? প্রমাণ এই শিশি। কি যশবন্তজি, হিরেটা পাওয়া গেছে বলে পুলিশকে জানাবেন না আমাকেই ফোন ধরতে হবে? তোমার খেল খতম মিস্টার দেও। ভালোই ভালোই ছাড়া পাবার এই সুযোগ তুমি অবহেলা করো না। মিস মলি হেসে ইংরেজিতে বললেন। হিংস্রভাবে তার দিকে ফিরে জসবন্তী বললেন, তুমি তুমি এসবের কি জানো? সব জানে যশবন্তজি, ও আমাদেরই লোক। সুন্দরী মেয়ের ওপর আপনার স্বাভাবিক দুর্বলতা জেনে আমরাই কায়দা করে ওকে রানী সাহেবার সঙ্গিনী আর সেক্রেটারি করার ব্যবস্থা করি। ওর কাছে সব খবর না পেলে কাল হয়তো আমাদের গাড়ি চাপা দেবার মতলব আপনার হাসিলই হতো। কিন্তু সেটা না হয়ে ভালোই হয়েছে, পুলিশের হাত থেকে আর রেহাই পেতেন না তাহলে। সুতরাং ওকে ধন্যবাদই দিন। ধন্যবাদ দেব? পচি শয়তান মেয়ে, ওকে বিশ্বাস করে আমি ছবিতে বড় পাঠ পর্যন্ত দেব বলেছিলাম। সেইটে ভুল করেছিলেন। সবাই ছবিতে অভিনয়ের জন্য ব্যাকুল নয়, অভিনয়ের অনেক বড় ক্ষেত্রও আছে। মিস মলি এখানকার বড় ডিটেকটিভ এজেন্সিতে কাজ করে। আমি ওর ক্ষমতার কথা জেনেই ওকে এ কাজে লাগাই। কিন্তু ওকেও সম্পূর্ণ বিশ্বাস তো আপনি করেননি। শিশিটা চুরি যাবার পর ওর ওপর নজর রাখবার ব্যবস্থা করেই আমার পরিচয় আপনি জানতে পেরেছিলেন। সেইখানে আমার ত্রুটি আমি স্বীকার করছি। যথেষ্ট সাবধান হলেও আমার চালের নিশ্চয়ই কিছু ভুল ছিল। কিন্তু আসল কথাটা আমি এখনো বুঝতে পারছি না। রানী সাহেবা বললেন, হিরেটা কোথায়? তার সঙ্গে শিশিটার সম্পর্ক কি? সম্পর্ক সম্পর্ক শিশিটা শুঁকে দেখলে হয়তো বুঝতে পারবে। পরাশর শিশিটাকে এগিয়ে দিলে। সেটা শুঁকে মুখ একটু বিকৃত করে রানী সাহেবা বললেন, এ তো কেরোসিনের গন্ধ। হ্যাঁ, কেরোসিন তেলই ওর মধ্যে ছিল। কেরোসিন তেল মাছেদের প্রিয়, কখনো শুনেছেন? না, মাছ তো কেরোসিনের গন্ধে টোপই খাবে না। টোপ যাতে না খায় তাই ওই শিশির উদ্দেশ্য। প্রথম দিন বোম্বে পৌঁছে যশবন্তজি এধার ওধার একটু বেরিয়েছেন। ক্যাজুয়েতে গিয়ে যদি তিনি দুদণ্ড কোথাও মাছ ধরা দেখে থাকেন তাতেও কোনো দোষ নেই। তার আগে থাকতে পাতা ফন্দি অনুযায়ী তার নিজের লোকই যে সেখানে মাছ ধরছে খেয়ে জানবে। সে লোকটির হাতে তিনি কিছু দেননি। একবার শুধু যেন শখ মেটাতেই টোপ সমেত সুতোটা চেয়ে নিয়ে হাতের কসরতে টোপের মধ্যে মুঠোর হিরেটা আটকে দিয়ে ঘুরিয়ে সেটা যদি সমুদ্রে ফেলে দিয়ে থাকেন তাতে সন্দেহ করবার মতো কিছু নেই বলেই বীমা কোম্পানির গোয়েন্দারা সে ব্যাপারটার উল্লেখ করেনি। টোপটা ময়দা বা মাছের কোনো লোভনীয় খাদ্যের নয়, আগে থাকতেই প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি। তবু সাবধানের মার নেই বলে পাছে মাছেরা খেতে চায় এই ভয়ে তার ওপর কেরোসিন তেল কিছুক্ষণ অন্তর অন্তর একটু একটু করে ঢালা হয়েছে এবং ক্যাজুয়েতে গিয়ে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এখনো এক জায়গায় হচ্ছে। ক্যাজুয়েতে যে লোকটি প্রায় দিবারাত্র মাছ ধরায় ব্যস্ত সে যে যশবন্তজিরই লোক এবং যশবন্তজি যে মাঝে মধ্যে ইতিমধ্যে ক্যাজুয়েতে বেড়াতে গেছেন মিস মলির কাছেই সে খবর আমি এই সব চোখের দাওয়াইয়ের মোড়কের মধ্যে পেয়েছি। গভীর রাত্রে অবশ্য ক্যাজুয়েতে কেউ থাকে না। মাছ ধরা সুতোটা একটা পাথরে ভালো করে বেঁধে চলে এলে হিরেটা হারাবার ভয় কিছুই নেই। ওরকম অনেকেই রাত্রে সুতোটা পাথরে বেঁধে চলে আসে, সুতরাং ব্যাপারটা অস্বাভাবিকও নয়। হিরেটা তাড়াতাড়ি বেচবার আশায় যশবন্তজি এক রাত্রে ওটা টোপ থেকে খুলে নিয়ে কি করেছিলেন তা আমরা জানি। দেওয়ানের ওপর সন্দেহ ফেলবার জন্যই অবশ্য বুড়োর চেহারায় তিনি সেজেছিলেন। কি ভাগ্যি সে জহুরি চোরাই মালটা দিতে রাজি হয়নি, নইলে আমাদের খাটুনি আরো বাড়ত আর বিরাটগড়ের সুনামও বাঁচানো যেত না। একটু থেমে যশবন্তের দিকে চেয়ে পরাশর বললে, কি যশবন্তজি,
হিরেটা রানী সাহেবাকে ফিরিয়ে দেবার কথা দিয়ে পুলিশকে সেটা পাওয়া গেছে বলে জানাবেন, না ব্যাপারটা প্রকাশ্য কেলেঙ্কারিতে গড়াতে দিয়ে বিরাটগড়ের নামে আরো কালিমা খাবেন? যশবন্তের বদলে রানী সাহেবাই কথা বললেন। আমি নিজেই পুলিশকে ফোন করছি, কিন্তু তার আগে একটা কথা যদি জানান, আপনি কে? এই হীরের খোঁজ করায় আপনারই বা কি স্বার্থ? আমি পরাশরের মুখের চেহারা একেবারে বদলে গেল। আমি একজন কবি। গোয়েন্দাগিরি আমার একটা শখ, আর এই ব্যাপারে আমার স্বার্থ বিশেষ কিছু নয়, শুধু দেওয়ানজিকে বাঁচানো। তার একটা কাজ আমি একবার করে দিয়েছিলাম। এবারে ঠিক হিরে জহরতগুলো আনবার সময় হঠাৎ বোম্বাইয়ের ফিল্মের কাজ ছেড়ে যশবন্তজিকে বিরাটগড়ে গিয়ে হাজির হতে দেখে কিছু একটা গোলমাল হতে পারে সন্দেহ করে তিনি আমায় সব জানিয়ে আগে থাকতে বোম্বাইয়ে উপস্থিত থাকবার জন্য গোপনে চিঠি লিখেছিলেন। একটা কথা আমি কিন্তু বুঝতে পারছি না, আমি এবার না বলে পারলাম না। ট্রেন থেকে বোম্বাই পর্যন্ত এত সাবধানতার মধ্যে হিরেটা সরানো হলো কি করে? তালাবন্ধ বাক্সটাও হয় দেওয়ানজি নয় রানী সাহেবের কাছে ছিল সারাক্ষণ। সে কথা জিজ্ঞাসা না করাই ভালো, হেসে বললে পরাশর। রানী সাহেবা দেওয়ানজিকে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সবই করেন, কিন্তু ভাইয়েদের ওপর অবুঝ স্নেহ, মেয়েদের চিরন্তন দুর্বলতা। দেওয়ানজির করা খবরদারিতে ভাইকে তার আবদার মতো টাকা দেবার ক্ষমতাও নেই। সেই অবস্থায় ভাই যদি এমন একটা ফন্দি জানায় যাতে কারো কোনো ক্ষতি না হয়েও সে বেশ কিছু গুছিয়ে নিতে পারে, তাহলে অত্যন্ত ধার্মিক সৎ মহিলাও দুর্বল মুহূর্তে দ্বিধাগ্রস্ত ভাবে নিমরাজি হয়েও যেতে পারেন। অবশ্য দেওয়ানজিকে যে পুলিশ শেষ পর্যন্ত ধরবে এটা তখন কল্পনা করা যায়নি, তাহলে হয়তো যশবন্ত দেওয়ের কোনো আবদারই খাটত না। রানী সাহেবা আরক্ত মুখে মাথা নিচু করলেন। মিস মলি ফোনটা তার দিকে এগিয়ে দিল। রানী সাহেবের কাছ থেকে বাসায় ফিরতে ট্রেনে পরাশরকে একটু ক্ষুণ্ণ হয়েই বললাম, আচ্ছা এই যদি আসল ব্যাপার, তাহলে গোড়া থেকে আমায় এমন বোকা বানানোর মানেটা কি বলো তো? পরাশর হাসলো। আরে বোকা না বানিয়ে প্রথমেই সব জানিয়ে দিলে আগাগোড়া ব্যাপারটাই এমন মজা পেতে হে। এও একরকম কবিতা, বুঝেছো? লাইনগুলো ঠিক পর পর আসা চায়, শেষের লাইন গোড়ায় আনলেই সর্বনাশ। হ্যাঁ, ভালো কথা, অনেকগুলো কবিতা ইতিমধ্যে লিখে ফেলেছি। সভয়ে বললাম, কবিতা আবার কখন লিখলে এর মধ্যে? লিখেছি হে, লিখেছি। রাস্তায় যেতে যেতে নোট বইয়ে কিছু টোকবার ছলে লিখেছি, রাত্রে তুমি ঘুমোলে লিখেছি। কবিতা না লিখলে কি বাঁচা যায়? আজ এখনই গিয়ে তোমায় শোনাবো। আমি হতাশ ভাবে গদিওয়ালা ট্রেনের সিটে গা এলিয়ে দিলাম। বোম্বের ইলেকট্রিক ট্রেনে ফার্স্ট ক্লাসের গদিওয়ালা সিটগুলো সত্যিই ভালো। আমার মনে হলো সারা গায়ে যেন কাঁটা ফুটছে। শুনছিলেন আজকের গল্প পরাশর বর্মা ও সাংঘাতিক শিশি। পরাশরের ভূমিকায় ছিলেন অর্ধেন্দু মজুমদার, কৃত্তিবাসের চরিত্রে ডক্টর স্বদেশ মান্না, মিস মলির ভূমিকায় সমৃতা দাস, রানী সাহেবার চরিত্রে ছিলেন ঐন্দ্রিলা নন্দী। এছাড়া কয়েকটি বিশেষ চরিত্রে অর্ধেন্দু মজুমদার ও ডক্টর স্বদেশ মান্না। সমগ্র নির্মাণ ও আবহ ডক্টর স্বদেশ মান্না। গল্পের সূত্রধর ছিলাম আমি, দেবস্মিতা ধর। বন্ধুরা, আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ও টিফিন বক্সের ফেসবুক পেজ শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে আগামী গল্পে। ততদিন সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর শুনতে থাকুন টিফিন বক্স।